আমাদের সাথে এরই মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। সেটি হচ্ছে নীলুফার চৌধুরী মনি, তিনি বিএনপির দলীয় সাবেক এমপি। ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আপনাকেও স্বাগত, সময় দিয়েছেন আমাদেরকে ৭১ জার্নালে। প্রথমে একটু যদি ডক্টর শাকত স্যার আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন এবং আমরা জানি যে বিএনপির এখন যে অবস্থা, বেগম খালেদা জিয়া না থাকার পর তারেক রহমানের কাঁধেই আসলে সবচেয়ে বড় দায়িত্ব, দল, দেশ এবং একই সাথে নির্বাচন। সেখানে আজকে যখন নির্বাচনা জন্য যে পরিচালনা কমিটি গঠিত করেছে বিএনপির পক্ষ থেকে, তারা একটি বৈঠক করেছে। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু মন্তব্য শুনে আসতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সঙ্গে মনি আপা সহ দুজন অতিথি যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপির পলিটিক্সের রিয়ালিটি হলো যে ম্যাডাম খালেদা জিয়াকে যখন একটি মিথ্যা মামলায় ফ্যাসিবাদ সরকার জেলে নেয়, তখন থেকে দেশের বাইরে থেকে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বিএনপির ঐক্য ধরে রাখা, সংগঠনের ভিত্তি মজবুত করা এবং দল পরিচালনা করবার যে দায়িত্বটা, এটা তারেক রহমানই পালন করেছেন। পরবর্তীতে ম্যাডাম জেল থেকে ছাড়া পেলেও তার অসুস্থতা এবং নানান কারণে তিনি খুব অ্যাক্টিভলি দলের চেয়ারপারসন হিসেবে দল পরিচালনার দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু তিনি একটা অভিভাবক সুলভ অবস্থানে ছিলেন এবং ওই সময় তিনি শুধু বিএনপির নয়, দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য অবস্থায় ছিলেন। তিনি বিএনপির নেতৃত্ব থেকে বড় হয়ে উঠেছিল তার রাজনৈতিক অভিভাবকত্বের পরিচয়টা। ফলে বিএনপিকে পরিচালনা করা, তাকে এগিয়ে নেওয়া, সাংগঠনিক ভিত্তি মজবুত করবার সমস্ত দায়িত্ব তারেক রহমানই করেছেন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে। ম্যাডামের ইন্তেকালের পরে গঠনতন্ত্র মোতাবেক তারেক রহমানই এটার পরবর্তী চেয়ারপারসনের দায়িত্ব নেবেন, এটা সঙ্গত এবং গঠনতান্ত্রিকভাবেই সেটা। ফলে তার উপরেই সব দায়িত্ব বর্তায়। ম্যাডাম বেঁচে থাকতো, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ, স্টেক হোল্ডার সবাই যে যোগাযোগ রক্ষা করা, মিটিং করা, সেটা তারেক রহমানের সঙ্গে করছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে টেলিস্টার প্রথম আলোতে যখন ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং উদীচী ছায়ানটে হামলা চালানো হয়, তারপরে সংবাদপত্রের বা বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করে বিএনপি। সেখানেও কিন্তু ভার্চুয়ালি তারেক রহমান সংযুক্ত হয়েছিলেন এবং তার সঙ্গে সবাই বসেছিলেন। এই আজকে যে ব্যবসায়ীদের সঙ্গে বসলেন তিনি, প্রেস ক্লাবের কর্মকর্তা যারা এখানে ম্যানেজিং কমিটি আছেন, প্রতিনিধি, তাদের সঙ্গে বসলেন বা বিভিন্ন গ্রুপের সঙ্গে তিনি বসছেন। কারণ বিএনপি একটি বড় দল এবং তার প্রধান কাণ্ডারি তারেক রহমান এবং তার গত কয়েক বছর ধরেই তার যে গ্রহণযোগ্যতা বেড়েছে মানুষের কাছে, তার বক্তব্য, তার ভূমিকা, প্ল্যানিং এবং সর্বশেষ তিনি 25 তারিখে দেশে আসবার পরে যে সংক্ষিপ্ত, ইনক্লুসিভ, পজিটিভ বক্তব্য দিয়েছেন, সেটাও সবার কাছে প্রশংসা পেয়েছে। এমনকি ম্যাডাম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে তিনি যে খুবই সিম্পল কয়েকটা লাইন মাত্র বললেন, সেটিও প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে তারেক বিএনপিকে ভালোবাসে যারা, সেটার আলাদা একটা পজিশন তো তাদের ছিলই, বিএনপির বাইরেও অনেকের আগ্রহ তৈরি হয়েছে তারেক রহমানের প্রতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করছে জনাব তারেক রহমান এবং বিএনপির উপরে, এটা অনেকে মনে করতে শুরু করেছেন। ফলে তিনি যদি এই দলটি বা তারেক রহমানের নেতৃত্ব তারা যদি ভুল করে, বাংলাদেশও পথ হারাবে, এরকম অনেকে মনে করছেন। সেই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বসছেন, সবাই বসছেন, ফলে এর আলাদা একটা গুরুত্ব আছে। এটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দিল। তার যে তার যে দায়িত্বশীলতা, সেইটার বোঝাটা আরেকটু বাড়লো। অবশ্যই, আসলেই শুধুই দল না, পুরো দেশের অনেক কিছুতেই আসলে তাকে এই দায়িত্বভার নিতে হবে সামনের দিনগুলোতে। কারণ নেতৃত্বের জায়গাটি মানুষ হিসেবে তার প্রতি সাধারণ মানুষের অনেক রকম আসলে প্রত্যাশা রয়ে গেছে। নীলুফার চৌধুরী মনি, আমরা একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, যেহেতু নির্বাচন সামনে, আমরা জানি যে অনেক বিএনপি প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আমরা জানি। সেই জায়গা থেকে যখন নির্বাচনের পরিচালনা কমিটি বৈঠক করে, সেখানে কি ধরনের সিদ্ধান্ত বা কী ধরনের দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে সামনের দিনগুলোতে, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা।
দেখেন, বিএনপি একটা বড় দল, তাদের স্বপ্ন অনেক জনগণকে দেওয়ার জন্য। অতীতে বিএনপি এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য অনেক কিছু করেছে। সেই ধারাবাহিকতা রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে জনাব তারেক রহমান, এই ধারাবাহিকতায় তিনটা, আমি প্রজন্ম না বললেও তিনজন মানুষ একটা পরিবারের পরপর, তো সেটা অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করার দরকার, যেভাবে আপনার মনোনয়ন দিয়েছেন, তাদের দিয়ে কথা বলেছেন, মনোনয়নের আজকে গতকালকে বৈধতা একটা ম্যাক্সিমামই বিএনপির বৈধতা পেয়েছে, এবং তারপরে যেভাবে কাজ করলে যে ইস্তেহারটা রেডি করা হচ্ছে, যে ধরনের কথাগুলো চলেছে, সেটা আসলে ইস্তেহার নিয়ে সেটা সামনের দিনে আপনাদের সামনে খুব সত্বর প্রকাশিত হবে বিএনপির মাধ্যমে। বিএনপি ক্ষমতা গেলে ইতিমধ্যে আপনার ইস্তেহারের মতোই অনেকটা ৩১ দফা, যেটা বিএনপি অনেক দিন আগে থেকে, ফ্যাসিস্ট শাসন আমল থেকেই বিএনপি এই ৩১ দফা নিয়ে বহু বছর কাজ করেছে। তারপরে ৩১ দফা প্রকাশিত হয়েছে, প্রকাশ করেছে সাংবাদিকদের মাধ্যমে, এবং সেই ৩১ দফা সমস্ত বাংলাদেশে প্রচারণা চলেছে এবং এখনো চলছে। সেই জায়গায় অনেকটা আমাদের ইস্তেহারটা জানা, সেটার সঙ্গে কিছু হয়তো যুক্ত হবে, যোগ হবে। ৩১ দফা বাধ্যতামূলক থাকবে। বিএনপি এই ৩১ দফা নিয়ে কাজ করতে চায়। আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিতে পারেন, তাহলে এইভাবে কাজ করবে। এই কথাগুলোই বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান আমাদের, উনি এই কথাগুলো বরাবরই বলে এসেছেন এবং এখনো আসার পরে এই কথাগুলোই হচ্ছে। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উনি বসছেন, কথা বলছেন, অনেক কষ্ট পেরিয়ে এসে এবং আসার পরে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে ওনার মা, সারা বাংলাদেশের নেত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, জনগণের নেত্রী, উনি আমাদের ছেড়ে চলে গেলেন। সেটা নিয়ে তো আজকে ৪-৫ দিন এটা নিয়ে আছে। তারপরেও কাজ বসে থাকেনি। এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপি কাজে লাগাতে চাচ্ছে সামনের দিনের গণতন্ত্রের প্রত্যাশায়। গণতন্ত্র তার যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আজকে এত বড় দুঃখকে সাথে নিয়েও কিন্তু বিএনপি কাজ করে যাচ্ছে, বিএনপি নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে, এটা আমরা মনে করি। এবং বিএনপি তার লক্ষ্যমাত্রায় ইনশাল্লাহ পৌঁছতে পারবে, এটা আমরা আশা করি। আপনার কাছে একটি প্রশ্ন, বিরতির যদি সময় হয়ে গেছে, প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, এরই মধ্যে বিভিন্ন সময় একটি কথা বারবার এসছে যে জুলাই সনদে বাস্তবায়নের ক্ষেত্রটি যেন ইশতেহারে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। আপনি হয়তো জানেনও যে গতকাল সুশাসনের জন্য নাগরিক সুজন তারা একটি সংবাদ সম্মেলন করেছে। তারাও কিন্তু সেখানে বলছে যে রাজনৈতিক দলগুলোকে তাদের যে ইশতেহার হবে নির্বাচনের জন্য, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারটা দিতে হবে। এবং একই সাথে হচ্ছে, যেহেতু আপনারা বলছেন যে নতুন এই ৩১ দফার বাইরেও আরও নতুন কিছু হয়তো যুক্ত হতে পারে, সেখানে এই বিষয়টি যুক্ত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর নিব।